যেমন বাইনারি 0 এবং 1 বুঝতে পারলাম, ঠিক আছে, কিন্তু আমরা 2 কাকে বুঝবো? 2 হবে বাইনারির 10। এখন এটা কিভাবে, এটাই আমরা শিখবো যে এই 10-তে আমরা শিখলাম হচ্ছে কি 10, আজীবন শিখে আসছি 10, কিন্তু কম্পিউটার এটাকে বোঝে কি 2। কম্পিউটার এই 10 কে বোঝে হচ্ছে 2। আজকে আমরা শিখবো হচ্ছে এইচএসসির একটা গুরুত্বপূর্ণ আইসিটি বইয়ের গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, তৃতীয় অধ্যায় থেকে আপনার প্রত্যেকটা পরীক্ষায় বিগত কয়েক বছর ঘাটাঘাটি করলে, বিগত পরীক্ষাগুলো ঘাটাঘাটি করলে দেখা যাচ্ছে যে আপনার 2 থেকে 3টা সৃজনশীল প্রশ্ন এখান থেকে আসে। যেহেতু খুবই ইম্পর্টেন্ট আমাদের সহজে পাশ করার জন্য, আসলে এই অধ্যায়টা ভালোভাবে কমপ্লিট করলেই হয়ে যায়। এখন যেভাবে হিসাব নিকাশ করি যে 20 লিখি বা 50 লিখি, আসলে 3400 বছর পূর্বে বা 3400 বছর খ্রিস্টপূর্বের পূর্বে কিন্তু আমাদের এই সংখ্যাগুলা ছিল না। তখন মানুষ হিসাব করতো কিভাবে? আঙ্গুল দিয়ে হিসাব করতো। দেখেন এই যে আঙ্গুল গণনা করে হিসাব করতো, আবার নুড়ি পাথর দিয়ে হিসাব করতো। আমরা গল্পে এই অধ্যায়ে আমরাও শিখছি এবং আগেও এসএসসি লেভেলেও আমরা শিখছিলাম, যে গল্প পড়ছিলাম যে আগেকার মানুষ কি করতো হিসাব রাখার জন্য। তার আগেকার মানুষ তো অনেক গরু, তারপরে হচ্ছে মহিষ এবং বকরি চাষ করতো। তো এগুলা হিসাব রাখার জন্য তারা কি করতো, যখন গোয়াল থেকে, যখন ঘর থেকে একটা করে আপনার ছাগল বের হতো, তখন একটা পাতিল থেকে অন্য পাতিলে একটা করে নুড়ি পাথর রাখতো, অথবা কাঠি রাখতো, অথবা ঝিনুক রাখতো, তো বারোশির গিট দিয়ে রাখতো। আবার যখন সারাদিন খাওয়ার পর যখন সন্ধ্যায় বাড়ি ফিরে আসতো, ওই সময় আবার কি করতো, ওই পাতিল থেকে অন্য পাতিলে আবার কি করতো, নুড়ি পাথর রাখতো। তখন যদি দেখতো যে একটা পাথর বেশি হয়ে গেছে, কিন্তু আমাদের ছাগল বা মহিষ বা গরু মাঠ থেকে আসেনি, তখন ভাবতো যে আমার একটা গরু হারিয়ে গেছে। আবার যখন দেখতো যে আসলে আমাদের একটা গরু বেশি চলে আসছে পাথরের তুলনায়, কাঠের তুলনায়, তখন ভাবতো যে আমাদের একটা গরু অন্য গোয়াল থেকে বা অন্য মালিকের কাছ থেকে আমাদের একটা গরু আমাদের এখানে চলে আসছে। তো এইটা পরবর্তীতে যে আসলে এটা এইভাবে হিসাব রাখা আমাদের অনেকটাই কষ্টকর হয়ে দাঁড়ায়। এরপর আমাদের যে হায়ারোগ্লিফিক্স বা ইরাটোস্থিনিস, এরা কি করলো, সংখ্যা আবিষ্কার করলো। তো সংখ্যা আবিষ্কার করার পরে আসলে আমাদের জীবনযাত্রা হিসাব নিকাশের জন্য আসলে অনেকটাই সহজ হয়ে গেছে। আমরা জানবো হচ্ছে সংখ্যা কি। সংখ্যা হচ্ছে এমন একটি, দেখেন আমরা যদি সংখ্যা শিখি, সংখ্যা হচ্ছে এমন একটি উপাদান যা কোনো কিছু গণনা, পরিমাপ এবং পরিমাপ করার জন্য ব্যবহৃত হয়। যেমন আমাদের সংখ্যা এমন একটা সংখ্যা হচ্ছে এমন একটি উপাদান যে যা কোনো কিছু গণনা গণনা করা হয়, পরিমাপ করা হয়, পরিমাণ করা হয়। তো এর জন্য ব্যবহৃত হয়। যেমন আমাদের একাদশ শ্রেণীতে কতজন ছাত্র আছে? 243 জন ছাত্র আছে। এখানে 243 একটা কি সংখ্যা। তো 243 একটা সংখ্যা, 120 একটা কি সংখ্যা, বা 400 একটা সংখ্যা, বা 500 একটা সংখ্যা। তো এটা হচ্ছে আমাদের প্রত্যেকটি সংখ্যা, যা আমাদের কি করতে হয়, বা পরিমাপ বা কোনো কিছু হিসাবের পরিমাপ অথবা গণনার কাজে আমরা এটা ব্যবহার করে থাকি। তো এরপরে হচ্ছে অঙ্ক। অঙ্ক জিনিসটা কি? সংখ্যা তৈরির ক্ষুদ্রতম প্রতীকী হচ্ছে অঙ্ক। সকল অঙ্ক সংখ্যা, কিন্তু সকল সংখ্যা অঙ্ক নয়। এটা একটা আমাদের ক নাম্বার প্রশ্ন আসে। দেখেন সৃজনশীলের এটা প্রশ্ন আসে ক নাম্বারে, যে সকল অঙ্ক সংখ্যা কিন্তু সকল সংখ্যা অঙ্ক নয়। তো এখানে বলছে, প্রথমে সংজ্ঞার দিকে আমরা খেয়াল করলে দেখব যে সংখ্যা তৈরির ক্ষুদ্রতম প্রতীকী হচ্ছে অঙ্ক। তো এই যে একটা সংখ্যা তৈরি হয়েছে, আমরা এটা যদি একটা একটু মুছে দেই, দেখেন আমাদের এই যে আহ সংখ্যা আমরা যে শিখলাম যে 500 বা 120, এটা হচ্ছে একটা সংখ্যা। 120 এটা একটা সংখ্যা। তো এই সংখ্যার বলছে যে প্রত্যেকটা সংখ্যায় একটা কি অঙ্ক। এখানে কি বলছে? সকল অঙ্ক, মানে সকল অঙ্কে একটা সংখ্যা, কিন্তু এই প্রত্যেক সংখ্যায় একটা কি নয়, অঙ্ক নয়। তার মানে কি, আপনার এখানে বলছে সংখ্যা তৈরির ক্ষুদ্রতম প্রতীক। যেমন ক্ষুদ্রতম প্রতীক কি? এক একটা সংখ্যা তৈরির ক্ষুদ্রতম প্রতীক। তাহলে এই এক হচ্ছে একটা অঙ্ক, এবং এই দুই একটা সংখ্যা তৈরির ক্ষুদ্রতম একক প্রতীক। এই দুই হচ্ছে একটা অঙ্ক, এবং শূন্য একটা সংখ্যা তৈরির ক্ষুদ্রতম প্রতীক। এটা হচ্ছে আমাদের কি একটা অঙ্ক। কিন্তু 120 আমাদের কি নয়, অঙ্ক নয়। বুঝতে পারছেন? আমাদের 120-এর পৃথক পৃথক ভাবে এক, এই দুই, এই শূন্য, এক একটা কি অঙ্ক, কিন্তু 120 আমাদের কি নয়, অঙ্ক নয়। যেমন 243 তিনটি অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা, যা 2, 4, 3 পৃথক তিনটি অঙ্ক নিয়ে গঠিত, যারা প্রত্যেকেই পৃথকভাবে এক একটি সংখ্যা। তার মানে আমি বলতে পারি যে এক, এই যে আমি এক পাইলাম, আমরা যে এক শিখলাম, যে এক, এই একটা হচ্ছে আমাদের কি অঙ্ক, এবং হচ্ছে কি সংখ্যা। এটা অঙ্ক এবং
প্লাস সংখ্যা, ঠিক আছে, এটা অঙ্ক প্লাস সংখ্যা। 2 এটাও অঙ্ক প্লাস হচ্ছে সংখ্যা। কিন্তু 120 এটা শুধু সংখ্যা, এটা কি নয়, অঙ্ক নয়, এটা শুধু সংখ্যা, এটি অঙ্ক নয়, অঙ্ক নয়। আমরা এখান থেকে যে আমাদের যদি এমসিকিউ আসে যে নিচের কোনটি অঙ্ক, তাহলে আমরা বুঝবো যে 0 থেকে এই যে 9 পর্যন্ত আমাদের যে সিঙ্গেল প্রতীক, এগুলাই তো আসলে আমাদের বড় বড় অঙ্কগুলা লেখার ক্ষেত্রে ইউজ করি। যেমন যদি আমি 999 লিখতে চাই, দেখেন এই 3টা 9 দিয়ে 999 লিখতেছি, কারণ এই 399 একটা সংখ্যা, আর এই 9 হচ্ছে একটা প্রতীক, এই 9 হচ্ছে আমাদের একটা কি অঙ্ক। কিন্তু এই 999 এটা হচ্ছে আমাদের সংখ্যা, এটা হচ্ছে আমাদের সংখ্যা। তাহলে বুঝতে পারছি যে আসলে অঙ্ক জিনিসটা কি এবং সংখ্যা জিনিসটা কি। আয়েশা আক্তার, আপনি কি বুঝছেন অঙ্ক এবং সংখ্যা জিনিসটা কি? টপিকটা আছে একটু খেয়াল করেন যে সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতি কত প্রকার, সংখ্যা পদ্ধতি, সংখ্যা কাকে বলে বা অঙ্ক কাকে বলে সেটা আমরা শিখতে পারলাম। এখন আমরা সংখ্যা পদ্ধতি আছে, সংখ্যা পদ্ধতি হচ্ছে 2 প্রকার। তো আমাদের দৈনন্দিন যে হিসাব নিকাশ করার জন্য কোনো সংখ্যাকে লেখা বা প্রকাশ ও সাহায্যে গাণিতিক হিসাব নিকাশের জন্য ব্যবহৃত পদ্ধতি হলো সংখ্যা পদ্ধতি। আমাদের সংখ্যা আমরা কিভাবে লিখি, যেমন অনেক উপায়ে লিখি। যেমন আগেকার মানুষ কিভাবে লিখতো, যেমন এখন আমরা যদি লিখতে চাই 5, তাহলে আমরা এইভাবে লিখি, বা 4 লিখতে গেলে এইভাবে লিখি। কিন্তু আগেকার মানুষ তখন তো আর এই 5 কিভাবে লিখতে হয় সেটা জানতো না, আবার 4 কিভাবে লিখতে হয় সেটাও জানতো না, আবার 2 কিভাবে লিখতে হয় সেটাও জানতো না। তাহলে কি করতো তারা, তারা খাতা কলমে অথবা গাছের ডালে অথবা গাছের পাতায় তারা কি করতো, দাগ দিত। যেমন এরা বুঝতো যে, যেটার আমরা রোমান সংখ্যা বলি, যেমন 4টা দাগ দিলে বুঝতে হচ্ছে কি 4টা, এখানে 4 বোঝাচ্ছে, এবং 5টা দাগ দিলে বোঝাচ্ছিল কি 5 বোঝাচ্ছে। এবং আমাদের যদি 10 প্রকাশ করতো তাহলে কত প্রকাশ, 10টা দাগ দিত। এইভাবে কিন্তু আসলে দেখা যাচ্ছে আমাদের অনেক খাতা কলমের প্রয়োজন হতো, বা হিসাব নিকাশের জন্য আমাদের অনেকটা প্রবলেম ফেস করতে হতো। তো দেখেন এখানে রোমান সংখ্যার ভিতরে আমরা যদি একটু দেখি কি কি ইউজ করতো, দেখেন এই যে ব্যাংক দ্বারা বোঝাচ্ছে কত, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 1 লক্ষ বোঝাইতো একটা ব্যাংকের মতো একটা প্রতীক দ্বারা, এবং 1000কে বোঝাইতো দেখেন উপরে, দেখেন এরকম একটা সিস্টেমে তারা কি বোঝাইতো, এরকম ভাবে তারা কি বোঝাতো, আমাদের 1000, এই 1000 ওয়াটটারে বোঝাতো, এবং 6কে 6টা দাগ দিয়ে বোঝাইতো। আবার দেখেন এই যে 10 এরকম চিহ্ন প্রতীক দ্বারা বোঝাইতো, 100কে এরকম চিহ্ন প্রতীক দ্বারা বোঝাইতো। তো আবার দেখেন 10,000কে এরকম প্রতীক দ্বারা বোঝাইতো। তো এইভাবে কিন্তু আসলে আমাদের হিসাব নিকাশ করতে গেলে কিন্তু আমাদের অনেকটা প্রবলেম ফেস করতে হয়। তো সেক্ষেত্রে কিন্তু বিজ্ঞানীরা এত কষ্ট করে আমাদের জীবনযাত্রা হিসাব নিকাশ সহজ করার জন্য আসলে এই সংখ্যা পদ্ধতি আবিষ্কার করেন। তো সংখ্যা পদ্ধতি জিনিসটাই হচ্ছে আমাদের কোনো সংখ্যাকে লেখা বা প্রকাশ বা এর সাহায্যে কোনো গাণিতিক হিসাব নিকাশের জন্য ব্যবহৃত পদ্ধতি হলো সংখ্যা পদ্ধতি। তো সংখ্যা পদ্ধতির তে নিম্নোক্ত উপাদানগুলো থাকে, যেমন কি কি থাকে, কতগুলো প্রতীক থাকে। যেমন কতগুলো প্রতীকের মধ্যে কি থাকে আমি যদি বলি, যে আমাদের 0 থেকে আমরা জানি 0 থেকে 9, এটা আমাদের স্বাভাবিক যে আমরা সংখ্যাগুলা লিখি, কারণ এই 0 থেকে যদি আমরা 9 পর্যন্তই লিখতে পারি তাহলে কিন্তু আমরা এখান থেকে কোটি 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 সংখ্যা এখান থেকেও আমরা লিখতে পারবো ইচ্ছা মতো। তো এর জন্য কিছু কি থাকে বলছে যে কতগুলো প্রতীক থাকে। তো প্রতীকের মধ্যে কি আছে, 0, আমাদের এখানে দেখেন 0, 1, 2, 3 এর উদাহরণ দিছে, এরপর ডট ডট দিছে। এরপর কতগুলো অপারেটর থাকে, যেমন অপারেটরের মধ্যে আমরা এটা জানি যে কি কি অপারেটর আছে। আমাদের সংখ্যা প্রতীকে যদি আমরা বীজগণিত প্রতীকের মধ্যে যাই, তাহলে আমাদের প্রতীক আছে যে যোগ, বিয়োগ, গুণ, ভাগ। এটা আমাদের গাণিতিক প্রতীক, আমাদের জানি আমরা যে প্রতীকগুলো অপারেটর গুলো আছে এগুলোর মাধ্যমে আমরা কি করতে হয়, হিসাব নিকাশ করতে হয়। কতগুলো নিয়মাবলী আছে, যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদির নিয়ম, এগুলো নিয়ম করে পৃথিবীতে যত কিছু হিসাব নিকাশ করা হয় আসলে এই যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদির নিয়মেই করা হয়। তো এখন সংখ্যা পদ্ধতির প্রকারভেদ যদি আমরা জানি, যে সংখ্যা পদ্ধতি হচ্ছে 2 প্রকার, প্রধানত হচ্ছে 2 প্রকার। সংখ্যা পদ্ধতি প্রধানত 2 প্রকার। একটা হচ্ছে নন পজিশনাল বা অস্থানিক সংখ্যা পদ্ধতি, এই যে 1 নাম্বার
একটা হচ্ছে আপনার অবস্থানের উপর ভিত্তি করে বা শুরু থেকে আজ পর্যন্ত সৃষ্ট সংখ্যা পদ্ধতিতে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে নন পজিশনাল আর একটা হচ্ছে পজিশনাল। তো নন পজিশনাল অস্থানিক সংখ্যা পদ্ধতি, পজিশনাল হচ্ছে স্থানিক সংখ্যা পদ্ধতি। তো এই দুইটা আমাদের একটু বোঝার বিষয় আছে যে নন পজিশনাল জিনিসটা কি আর পজিশনাল জিনিসটা কি। পজিশন বলতে আমরা অবস্থা বলতে বোঝাই যে তার অবস্থা কেমন, পজিশন কেমন। আর নন পজিশনাল বলতে তার কোনো অবস্থা নাই। তার মানে পজিশনাল নাম্বারের স্থানীয় মান আছে, মানে স্থানের অবস্থান করে। যেমন আমরা নন পজিশনাল যদি বুঝতে যাই, যেমন এই যে এখানে যে আমাদের টপিকটা আছে, যে এখানে যে আমাদের চারটা দাগ আছে, চারটা দাগ দিয়ে আমরা বুঝতেছি যে এটাকে 4 বোঝায়। তো এখানে আমি যদি এই লাস্টের দাগটা আমি যদি প্রথমে দেই, আর এই তিনটা দাগ যদি আমরা পরে দেই, দেখেন তো এই লাস্টের দাগটা আমি কি দিলাম, প্রথমে দিলাম। এই প্রথম তিনটা দাগটা আমি কি দিলাম, পরে দিলাম। দেখেন তো এই দাগটা দেওয়ার পর আমাদের এখানে কি কোনো মানের পরিবর্তন হচ্ছে, বা আমরা এখান থেকে কোনো এই 4 কি আর এখানে 10 হয়ে গেছে? হয়নি কিন্তু। তার মানে এখানে দেখেন আমাদের কিন্তু এই যে দাগ দেওয়ার পরে আমাদের এই যে মানটা আমরা 4 যে রোমান সংখ্যা দিয়ে প্রকাশ করলাম, এই যে দাগের কোনো কিন্তু অবস্থান নেই। কারণ হচ্ছে অবস্থান নাই, কারণ হচ্ছে আমরা প্রথমে দাগ যদি এলোমেলো করে দেই তবু আমাদের এখানে মানের কোনো পরিবর্তন হচ্ছে না। এটা হচ্ছে নন পজিশনাল বা অস্থানিক সংখ্যা পদ্ধতি, যার কোনো কি নাই, পজিশন নাই, মানে অবস্থা নাই। তো নন পজিশন সংখ্যা পদ্ধতি যদি আমরা সংজ্ঞাটা শিখতে চাই, যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যার মান সংখ্যায় ব্যবহৃত অঙ্কসমূহের অবস্থানের উপর নির্ভর করে না, তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। তো সংজ্ঞাটা আমরা এখান থেকে মুখস্থ করে নিব কি, যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যার মান সংখ্যায় ব্যবহৃত অঙ্কসমূহের অবস্থানের উপর নির্ভর করে না তাকে নন পজিশনাল বলে। তার মানে কি, এটাকে আমি যদি লাস্টের দাগটা, এই লাস্টের দিক থেকে দাগটা যদি আমি প্রথমে দেই, তবুও আমাদের এখানে কি মানের কোনো পরিবর্তন হয় না এই অবস্থানের জন্য। এটি হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এরপরে হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। এই যে পজিশনাল স্থানীয় সংখ্যা পদ্ধতি, এই পজিশনাল সংখ্যা পদ্ধতি কি, যেমন আমি যদি লিখি হচ্ছে 12, এখন এটাকে আমি একটু চেঞ্জ করে লিখি যে এই যে শেষে যে 2 আছে এটা লিখলাম আমি প্রথমে, এবং প্রথমে যে 1 আছে এটা লিখলাম আমি শেষে। তাহলে দেখেন তো এই 12 কি আর এই 21, এই 21 এখানে যে আছে, এটার মান আর এটার মান কি এক হবে? না, কোনোদিনই এক হবে না। কারণ এটা হচ্ছে কি 12 আর এটা হচ্ছে কি 21। তো এর মান কিন্তু অবশ্যই কি পরিবর্তন হয়েছে। তার মানে কি, কিসের কারণে পরিবর্তন হলো? তার অবস্থার কারণে পরিবর্তন হচ্ছে। কি কারণে? দেখেন 2 ছিল আগে শেষে, এবার 2 হচ্ছে সবার আগে। এই কারণে কিন্তু আমাদের কি এখানে স্থানীয় মানের কারণে, স্থানের কারণে, তার অবস্থানের কারণে মানের পরিবর্তন হয়ে গেছে। তার মানে 120 যদি আমরা লিখি, তো এটাকে যদি আমরা একটু চেঞ্জ করে লিখি, 2টাকে আমি আগে লিখলাম, একটা পরে লিখলাম এবং 0 পরে লিখলাম। দেখেন তো, তো অবস্থান পরিবর্তন করলে আমাদের কি পরিবর্তন হয়ে যাচ্ছে, ছিল 120 এখন হয়ে গেছে কি 210। তো আশা করি আপনারা পজিশনাল নাম্বার সংখ্যা পদ্ধতি আপনারা বুঝতে পেরেছেন। তো এখান থেকে আমি যদি পজিশনাল সংখ্যা পদ্ধতির সংজ্ঞাটা শিখতে যাই, তাহলে আমাকে এইভাবে শিখতে হবে যে যে সংখ্যা পদ্ধতির সংখ্যার মান সংখ্যায় ব্যবহৃত অঙ্ক সময়ের পজিশন বা অবস্থানের উপর নির্ভর করে তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। তো এই সংখ্যা পদ্ধতির নির্দিষ্ট কি থাকে, বেস থাকে, নির্দিষ্ট আমাদের সংখ্যা থাকবে, অবস্থার পরিবর্তন করলে আমাদের কি চেঞ্জ হয়ে যায়। তো এটাকে আমি একটু দেখেন, আমাদের যদি আমি 10 লিখলাম, এই 10-এর এই শূন্য কোথায় আছে, বা 120 লিখলাম, বা আমাদের 21 লিখলাম, আরেকটা লিখলাম হচ্ছে 12। তো এই 1 আছে হচ্ছে এককের ঘরে, এটা হচ্ছে একক স্থানীয় অঙ্কে কত 1, এবং 2 আছে হচ্ছে দশকের ঘরে, 2 হচ্ছে দশকের, 2 দশক। তার মানে কি 2 দশক মানে কি 2, তারপরে হচ্ছে কত 10, তার মানে কত 20। তার মানে আমাদের এখানে এই 2 হচ্ছে দশকের করে, আর এখানে অবস্থান পরিবর্তন করার কারণে এখানে 2 হচ্ছে এককের স্থানে। তার মানে আমাদের এখানে লিখতে পারি আমরা 2 একক, মানে 2 একক সমান সমান হচ্ছে 2। আর এই একটা হচ্ছে আমাদের কি 1 দশক, মানে কত 1 দশক, মানে কি 1 গুণন হচ্ছে 10। তো এইভাবে আমাদের পজিশনাল নাম্বারগুলো তার অবস্থার পরিবর্তনের সাথে সাথে আমাদের কি পরিবর্তন হয়ে যায়, তার মানও পরিবর্তন হয়ে যায়। তো আশা করি আপনারা যে পজিশনাল এবং নন পজিশনাল সংখ্যা পদ্ধতিটা আপনারা বুঝতে পেরেছেন। আমরা
শিখব হচ্ছে এই সংখ্যা পদ্ধতির যে পজিশনাল এবং নন পজিশনাল সংখ্যাটা শিখলাম। তো এটার নন পজিশনাল অবস্থার যে আমরা জানি যে কোনো অবস্থান নাই, যার কোনো অবস্থান নাই, যে সংখ্যার কোনো অবস্থার উপর নির্ভর করে না, সেটা হচ্ছে নন পজিশনাল নাম্বার। আর পজিশনাল নাম্বার হচ্ছে যে সংখ্যার অবস্থার উপর নির্ভর করে, যদি তার অবস্থান পরিবর্তন হয়ে যায় তাহলে সেটা হবে কি, আমাদের মানের পরিবর্তন হয়ে যায় অবস্থানের সাথে সাথে, সেটি হচ্ছে পজিশনাল নাম্বার। তো পজিশনাল নাম্বার আবার 4 ভাগে ভাগ করা যায়, মানে 4টা পদ্ধতি আছে, 4 প্রকার। সেটা হচ্ছে একটা ডেসিমাল, আর একটা বাইনারি, আর একটা অক্টাল, আর একটা হচ্ছে হেক্সাডেসিমাল। তো এই আমাদের এই অধ্যায়ের যতগুলা রূপান্তর আছে, যতগুলা অঙ্ক করতে হবে, যতগুলা সৃজনশীল করতে হবে, মূলত এই সংখ্যা পদ্ধতির পজিশনাল নাম্বারের যে 4 প্রকার ডেসিমেল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল আছে, মূলত এই 4টার উপরেই অঙ্ক যতগুলা আমাদের রূপান্তর। যেমন আপনাকে বলবে যে বাইনারি যে আমাদের 4 প্রকার আছে, এইটা থেকে একটা থেকে আরেকটা রূপান্তর বলবে। যেমন ডেসিমাল থেকে বলতে পারে বাইনারি রূপান্তর করো, আবার ডেসিমাল থেকে বলতে পারে অক্টাল রূপান্তর করো, আবার ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল রূপান্তর করো। এবং তোমাকে বলতে পারে যে অক্টাল থেকে ডেসিমাল, অথবা অক্টাল থেকে বাইনারি, অথবা বাইনারি থেকে অক্টাল। মানে এখানে যতগুলা আছে, মানে এখান থেকে একটা থেকে আরেকটায় আমাকে রূপান্তর করতে বলবে, এটাই পরীক্ষায় আসে। এটা প্রথম অংশ থেকে একটা সৃজনশীল হয়। তো এটা যদি আমরা ভালো করে বুঝি যে ডেসিমাল সংখ্যাটা কি, তারপরে বাইনারি সংখ্যাটা কি, আমরা ডেসিমাল দিয়ে আসলে দশমিক সংখ্যা, আমরা যে সংখ্যাগুলো সাধারণত ইউজ করি সেগুলো ডেসিমাল সংখ্যা। বাইনারি সংখ্যা যদি আমরা বলি, বাইনারি সংখ্যা আসলে কোনগুলো ইউজ করা হয়, বাইনারি সংখ্যা আসলে কম্পিউটারের ভাষাই হচ্ছে বাইনারি সংখ্যা। আমরা যতগুলা সংখ্যা বা কোনো সংখ্যা লেখি না কেন বা ওয়ার্ড লেখি না কেন, কম্পিউটার যে ভাষা বুঝে সেটাই হচ্ছে কি, বাইনারি। বাইনারি ছাড়া আসলে কম্পিউটার কোনো কিছু বোঝে না। অক্টাল যে আমরা জানি অক্টালের সংখ্যা হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত, হেক্সাডেসিমালের সংখ্যা হচ্ছে 1 থেকে 16 পর্যন্ত। তো আমরা এই পজিশনাল সংখ্যা পদ্ধতির প্রকার ভেদের, পজিশন সংখ্যা পদ্ধতিতে 4 প্রকার আছে। এই 4 প্রকার এই সংখ্যা পদ্ধতিটা আমরা ভালো করে বুঝবো যে নাম কি, ভিত্তি কি, এবং প্রতীক বা চিহ্ন কি, এবং উদাহরণ কি, কোনগুলো আমাদের প্রতীক, আমাদের এগুলো আমাদের চিনতে হবে। যেমন আমরা দশমিক বা ডেসিমেলের দিকে যদি তাকাই, ভিত্তি হচ্ছে 10। কেন 10? আপনি একটু চিন্তা করেন, প্রতীকের দিকে একটু খেয়াল করেন, যে এই যে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই যে 0 থেকে 9 পর্যন্ত যে অঙ্কটা আছে, অঙ্কগুলো আছে, এর টোটাল হচ্ছে আমাদের কয়টা? 10টা। টোটাল হচ্ছে 10টা। দেখেন একটু হিসাব করেন, 0 থেকে 9 পর্যন্ত টোটাল অঙ্ক সংখ্যা হচ্ছে আমাদের 10টা। এই কারণে এটার ভিত্তি হচ্ছে কি, বেজ বা ভিত্তি। এটাকে আরেকটা নাম হচ্ছে বেজ। বেজ বা ভিত্তি হচ্ছে 10। এই যে সংখ্যা আছে 0 থেকে 9 পর্যন্ত, এরপরে আমরা 10 লিখলে কিভাবে লিখতে পারি? 10 লিখলে এইভাবে 10 লিখি, 11 লিখলে এইভাবে লিখি। এটা কিন্তু আমাদের সাধারণ দশমিক, ডেসিমাল, আমরা যে সংখ্যাগুলো ইউজ করে, অঙ্কগুলো ইউজ করে সংখ্যা লিখি, এটা হচ্ছে আমাদের কি, ডেসিমাল সংখ্যা। তো এটার উদাহরণ হিসেবে দেখা যায়, দেখেন 5, 4 বা 54, এরপরে আমাদের এখানে কি, দশমিকের যে ভিত্তিটা আছে, এই ভিত্তিটা আমরা এখানে দিব। এখান থেকে যে কোনো সংখ্যায় লেখেন না কেন, যদি সেটা দশমিকের হয়, যেমন আমি লিখলাম হচ্ছে কত, 199। তো এটা যেহেতু আমাদের দশমিকের, সেক্ষেত্রে আমরা ভিত্তিটা বেস লিখবো হচ্ছে কত, 10। এবং এই বেস দেখে আমাদের বুঝতে হবে এটা কি সংখ্যা পদ্ধতি, বা এটা কি সংখ্যা, এটা কি ডেসিমাল সংখ্যা, না অক্টাল সংখ্যা, নাকি বাইনারি সংখ্যা। আমাদের এই ভিত্তি দেখে, এই বেস দেখে আমাদের বুঝতে হবে। আশা করি বুঝতে পারছেন। এবং আমাদের যদি 54 যে লেখছে, অথবা এখানে আমি 55 লিখলাম, 55 লিখে এখানে দিলাম 10, তার মানে বুঝতে হবে এই 55 যে সংখ্যাটা আছে, এটা একটা কি, দশমিক বা ডেসিমাল সংখ্যা। এই যে আমাদের এইটা বুঝতে হবে যে এই সংখ্যাটা হচ্ছে দশমিক বা ডেসিমাল সংখ্যা। আশা করি সকলে বুঝতে পারছেন। এরপরে হচ্ছে বাইনারি সংখ্যা, যেটা কম্পিউটারের ভাষা। এর ভিত্তি হচ্ছে 2। এই কম্পিউটার এর তার প্রতীক বা চিহ্ন, অঙ্ক সংখ্যা হচ্ছে 2টা, সেটা হচ্ছে 0 এবং 1। এই কম্পিউটার, আমরা জানি কম্পিউটার এই 0 এবং 1 ছাড়া কিছুই বোঝে না। তার মানে কম্পিউটারে যা কিছু হয় 0 এবং 1 দিয়েই হয়। তার মানে আমাদের বাইনারি সংখ্যার 0 এবং 1 মানে প্রতীক হচ্ছে কয়টা, 2টা। তার মানে এখানে আপনারা দিল 0, 0, তারপরে 1, যেমন মানে এটা বাইনারি 0 এবং এর বেস হবে, বুঝতে পারলাম, ঠিক আছে। কারণ হচ্ছে আমাদের এখানে আমরা 2 কাকে বলবো, 2টা
অঙ্ক আছে 2 হবে বাইনারির 10। এখন এটা কিভাবে 2 এটাই আমরা শিখব যে তো এই 10 তে আমরা শিখলাম হচ্ছে কি 10 আজীবন শিখে আমরা এগুলা যদি ভালো করে ক্লিয়ার কম্পিউটার এটাকে বোঝে কি তাহলে কিন্তু যেমন বাইনারি এই 10 কে বোঝে হচ্ছে বুঝতে পারলাম, ঠিক আছে। কিন্তু আমরা 2 কাকে বুঝবো? 2 হবে বাইনারির 10। এখন এটা কিভাবে এটাই আমরা শিখব যে এই 10 তে আমরা শিখলাম হচ্ছে কি 10, আজীবন শিখে আসছি 10, কিন্তু কম্পিউটার এটাকে বোঝে কি 2। কম্পিউটার এই 10 কে বোঝে হচ্ছে 2। কম্পিউটার এই আমরা যেটাকে 10 বুঝি, কম্পিউটার সেটাকে বলে কি বুঝে কি 2। এটা হচ্ছে বাইনারির পদ্ধতি। যদি আমরা 3 লিখতে চাই তখন আবার কি লিখবো? তখন আবার কি আছে যে আবার আমরা যদি 100 লিখতে যাই, এগুলো আমরা ধীরে 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 প্রসেসিং শিখবো বা সিস্টেম শিখবো কিভাবে আমরা এই যেহেতু আমরা দেখেন আমরা যেহেতু 0 থেকে 9 পর্যন্ত যদি শিখছি, শেখার পরে কিন্তু আমাদের আর এত প্রবলেম হয় না শেখার জন্য যে পরবর্তী সংখ্যাগুলো। কেন? কারণ 0, তারপরে শুরু হয়েছে 1, এরপরে হচ্ছে 2, এরপরে 3, এইভাবে ডট 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 9 পর্যন্ত। আমরা যখন 9 পর্যন্ত লেখা শেষ, এরপরে কি করছি? এই যে শূন্যর পরে যে সংখ্যাটা আছে 1, এই 1 দিছি, এরপরে কি দিছি? 0 দিছি। 0 দেওয়ার পরে আবার কি করছি? 1 লিখছি, এই যে 1 লিখলাম, লেখার পরে এই 0 দিছি। 0-র পরে কি আছে? 1, প্রথমে দিলাম কি 1 লিখলাম, লেখার পরে কি দেখছি? 0, তো 0 দিলাম, এরপরে 1 লিখছি 1, তারপরে আবার কি দিছি? 1 দিছি, আবার 1 লিখলাম, লেখার পরে আবার কি দিছি? 2, এই যে 2 দিছি, এই 1 লেখা পরে আবার কি দিছি? 3। এইভাবে কিন্তু আমরা কি করছি? 19 পর্যন্ত গেছি। এইভাবে ডট 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 দিয়ে কি আমরা কি 19 পর্যন্ত যাওয়ার পরে আবার কি করছি? শেষ। 1 এর পরে আমার 9 পর্যন্ত লেখা শেষ, এরপরে কি করছি? পরবর্তী সংখ্যা নিয়ে আসছি 2, এই যে 2 দিছি, এরপরে আবার প্রথম থেকে শুরু করছি কত? 0, এই যে আমরা এখানে 0 দিলাম, তাহলে 20 হয়ে গেল। এরপরে আবার 2 দিলাম, 2 দেওয়ার পরে আবার কি করলাম? এই যে 1 দিছি, তাহলে 21 হয়ে গেল। এইভাবে কিন্তু আমরা কি 100 বা 1000 কোটি কোটি সংখ্যা এইভাবে কিন্তু আমরা কি লিখতে পারছি। তো এটা আমরা পরবর্তীতে শিখব। এখন আমরা শুধু জানবো যে বাইনারি সংখ্যা পদ্ধতি জিনিসটা কি। যে সংখ্যা পদ্ধতির প্রতীক বা চিহ্ন সংখ্যা অঙ্ক সংখ্যা দুইটা তাকে কি বলে? বাইনারি সংখ্যা বলে। আর যে সংখ্যা পদ্ধতির অঙ্ক সংখ্যা হচ্ছে কয়টা? 10টা, প্রতীক সংখ্যা হচ্ছে বা চিহ্ন সংখ্যা হচ্ছে 10টা, তাকে দশমিক বা ডেসিমাল সংখ্যা বলে। তো আমরা ডেসিমাল সংখ্যা চিনব যদি আমাদের এই দেখেন আমরা 1 দিয়ে আমরা দশমিক বা ডেসিমাল সংখ্যা যদি চিনি, দেখেন আমরা যদি 1 দিয়ে যদি এই 2 দিই, তাহলে বুঝলাম এটা হচ্ছে কি বাইনারি সংখ্যা। কিন্তু আমরা যদি কেউ চেষ্টা করি যে আমাদের এখানে আছে কত? 12, এরপরে আমরা 2 দিলাম, এটা কিন্তু বাইনারি সংখ্যা হবে না, এটা কিন্তু ভুল। কারণ হচ্ছে বাইনারি সংখ্যার অঙ্ক সংখ্যাই হচ্ছে কত? 0 এবং 1। এই 0 এবং 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে আমি যদি বেস 2 দেই, তাহলে সেটা কি হবে না? বাইনারি সংখ্যা বোঝাবে না, সেটা ভুল হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে আসলে বাইনারি সংখ্যাটা জিনিসটা কি। এরপর শিখবো হচ্ছে অক্টাল সংখ্যা। অক্টাল কি? অক্টাল সংখ্যা কাকে বলে? অক্টাল সংখ্যা তাকে বলে যে সংখ্যা পদ্ধতির অঙ্ক বা প্রতীক বা চিহ্ন সংখ্যা হচ্ছে 8টা। দেখেন 0 থেকে 7 পর্যন্ত অঙ্ক সংখ্যা কয়টা? 8টা। এখানে অঙ্ক আছে 8টা, এই কারণে এটা হচ্ছে অক্টাল সংখ্যা। এটা গ্রিক শব্দ, এই কারণে তাকে একটু সামান্য একটু মিল আছে অক্টালের সাথে। তো 8 যে যে সংখ্যা পদ্ধতির বেস 8 বা যে সংখ্যা পদ্ধতির প্রতীক বা চিহ্ন সংখ্যা কয়টা? 8টা, তাকে কি বলে? অক্টাল সংখ্যা বলা হয়। তাহলে অক্টাল সংখ্যা কি? 0 এবং 7, 0 থেকে 7 পর্যন্ত, এরপরে কিন্তু আমাদের অক্টাল সংখ্যা নেই। এখন আমরা যদি 0 থেকে 7 পর্যন্ত এখন 8 কে প্রকাশ করতে চাই, তাহলে আমাদের কি এই 0, 1 এবং 0 এটা হচ্ছে আমার কি বোঝাবে? 8 বোঝাবে। এবার একটু মহা বিপদে পড়লাম যে এই দশমিকে শিখলাম 10 হলো 10, আবার দেখা যাচ্ছে বাইনারিতে যায় 10 শিখলাম 2, আবার অক্টালে যায় 10 10 শিখে হচ্ছে 8। এখানে এই যে এগুলাই হচ্ছে বিষয়, বোঝার বিষয়। তো আমাদের এগুলা মনোযোগ দিয়ে খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে জিনিসটা কি। এখানে বুঝতে পারছেন যে 1 0 এটা হচ্ছে কি 8। তো এগুলো আমরা ধীরে ধীরে শিখবো। তো আমরা এখান থেকে যেটা জানবো সেটা হচ্ছে অক্টাল সংখ্যা কাকে বলে, অক্টাল সংখ্যার প্রতীক বা চিহ্ন কয়টি এবং কি কি, এবং এর ভিত্তি কত। এরপর হচ্ছে হেক্সাডেসিমেল সংখ্যা। হেক্সাডেসিমেল সংখ্যার প্রতীক বা চিহ্ন হচ্ছে 16টা। 0 থেকে আমাদের 9 পর্যন্ত স্বাভাবিক যে দশমিক সংখ্যা এইটাই, কিন্তু এরপরে যে আরো 5টা সংখ্যা হয়েছে, মানে আরো যে 6টা সংখ্যা হয়েছে, এইটা হচ্ছে আমাদের
কি, আর কোনো সংখ্যা না, এটা হচ্ছে অক্ষর চলে আসছে, অ্যালফাবেট চলে আসছে, যে এ বি সি ডি ই এফ। তো এখানে যেটাকে আমরা 10 বুঝি, যেটা আমরা 10, এটাকে আমরা হেক্সাডেসিমেলে বুঝবো হচ্ছে এ। যেটাকে আমরা এই যে এখানে দেওয়া আছে এ সমান হচ্ছে 10, মানে 10 যেটাকে আমরা বুঝি সেটা হবে কি এ। আর বি হচ্ছে 11, সি হচ্ছে 12, এবং ডি হচ্ছে 13, ই হচ্ছে 14, এফ হচ্ছে 15। আমি একটু ফিরে আসি, মনে হয় কেউ জয়েন হওয়ার জন্য চেষ্টা করতেছে। আচ্ছা, তো আমি বোঝাতে চাইছিলাম যে এখানে আমাদের হেক্সাডেসিমাল সংখ্যার 0 থেকে আমাদের 9 পর্যন্ত হচ্ছে দশমিক সংখ্যা স্বাভাবিকভাবে বসবে। এর পরবর্তী সংখ্যা যেগুলা বসবে সবগুলাই কি হবে, ইংরেজির আলফাবেট হবে। যেমন এ দ্বারা কি বোঝাবে, 10 বোঝাবে। আমরা 10 যেটাকে বুঝি সেটা হেক্সাডেসিমেলে এ হবে। যেটাকে আমরা 11 বুঝি হেক্সাডেসিমেলে সেটা বি হবে। যেটা আমরা 12 বুঝবো সেটা হেক্সাডেসিমেলে সি হবে। যেটা ডি হবে সেটা হচ্ছে 13, যেটা ই হবে সেটা হচ্ছে 14, আর যেটা এফ হবে সেটা হচ্ছে 15। তো এই যে হচ্ছে আমাদের এখানে যে 16টা, এই যে 0 থেকে এফ পর্যন্ত 16টা যে অঙ্ক বা প্রতীক বা চিহ্ন, এটাই হচ্ছে আমাদের হেক্সাডেসিমেলের। তো এখানে হেক্সাডেসিমেলের আমরা ভিত্তি বা বেস লিখতে পারি এইভাবে, যেইভাবে যে A5B। তো এখানে আমাদের কি সংখ্যা, এ হচ্ছে 10 এবং 5, বি হচ্ছে আমাদের কত, 11। আমাদের যে মূল বিষয়, যে আমাদের চিনতে হবে যে সংখ্যা দেখে চিনতে হবে আগে, যে কোনটা দশমিক, কোনটা বাইনারি, কোনটা অক্টাল, কোনটা হেক্সাডেসিমাল। আমরা যদি এটা না বুঝি তাহলে আমরা কখনোই একটা থেকে রূপান্তর করতে পারবো না, অঙ্ক শিখতে পারবো না। আশা করি যে আমাদের যে সংখ্যা পদ্ধতি, পজিশনাল সংখ্যা পদ্ধতির যে আমাদের 4টা প্রকার ছিল, পদ্ধতি ছিল, সে ডেসিমাল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, আশা করি আমরা তার নাম, ভিত্তি, প্রতীক, চিহ্ন এবং উদাহরণগুলো আমরা বুঝতে পেরেছি। এখন আমাকে সবাই কনফার্ম করবেন যে আপনারা আসলে কি বুঝতে পারছেন যে পজিশন সংখ্যা পদ্ধতি 4 প্রকার, এটার বিস্তারিত আসলে আমরা দেখে চিনতে পারবো কিনা। এটা কি আপনারা বুঝতে পারছেন কিনা আমাকে একটু কাইন্ডলি জানান। স্যার অক্টালটা একটু আবার বুঝান। জি জি, বুঝতে পারছেন সবাই? স্যার অক্টাল আর ডেসিমাল এইটা একটু দিলে ভালো হতো আর কি। যে ডেসিমাল না তো, হেক্সাডেসিমাল এই দুইটা হেক্সাডেসিমাল একটু বুঝেন নাই? একটু দিতেন। জি জি, এইটা তো একটু আর অক্টাল এই দুইটা একটু। আচ্ছা, হেক্সাডেসিমাল আমাদের 0 থেকে 9 পর্যন্ত, এটা হচ্ছে আমাদের স্বাভাবিকভাবেই বসবে। এরপরে যেটা বসবে সেটা হচ্ছে আমাদের কি, এই আলফাবেট গুলা বসবে, যেমন এ বি সি ডি ই এফ। এটা আমরা মুখস্থ করব যে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির কি কি, মানে কয়টা প্রতীক বা চিহ্ন আছে, কি কি প্রতীক বা চিহ্ন আছে। একদম 0 থেকে এফ পর্যন্ত যে আমাদের হেক্সাডেসিমাল আমাদের প্রতীক আছে, এটা আমরা মুখস্থ রাখবো। আমাদের কোনো সংখ্যায় যদি এরকম থাকে, যেমন আহ বাবাই আছে মনে করেন, আমরা বাবা কিভাবে লিখি, এইভাবেই লিখি। বা দাদা কিভাবে লিখি, এইভাবে লিখি। তো এটা দ্বারা আসলে কত, এই যে এটা কি সংখ্যা, এটা কিন্তু আমাদের বুঝতে হবে। যে দাদা লেখে আমাদের এই সাইটে 16 লিখছে, তার মানে বুঝতে হবে এটা একটা কি সংখ্যা, হেক্সাডেসিমাল সংখ্যা। কারণ এটার একটা নির্দিষ্ট অর্থ আছে, বাবার একটা নির্দিষ্ট অর্থ আছে। যদি আমি আরেকটু বোঝাই, যেমন আমি যদি ইয়ের দিকে যাই, যে বাবার দিকে যাই, যে বাবার আসলে সংখ্যাটা কত হয়। যেমন আমি বি এ বি এ, তো আমার দেখেন এই এতে কি, এতে হচ্ছে 10 আর বিতে হচ্ছে 11। তার মানে আমি যদি এটাকে বাইনারিতে রূপান্তর করতে যাই, সহজ ভাষায় যদি বাইনারি রূপান্তর করতে যাই, তাহলে বি হচ্ছে কত, একটু চিন্তা করি। বি হচ্ছে 11 এবং এ হচ্ছে আমাদের 12 এবং বি হচ্ছে 11 এবং এ হচ্ছে 12। এই সংখ্যাগুলা যেটাকে আমরা বুঝতাম, এখন এটা আমাদের কিটা বোঝাতে হয়, এই হেক্সাডেসিমালে বাবাকে আমাদের এই সংখ্যা দেখেন। আমরা যদি দশমিকের সংখ্যায় প্রকাশ করতে চাই বা বুঝতে চাই, তাহলে এই এত বড় একটা সংখ্যা, সেটা হেক্সাডেসিমালে শুধু কি, বাবা। আবার দাদাকে যদি বুঝতে যাই, যদি দাদা থাকে, দেখেন আমি যদি দাদাকে বুঝতে যাই, তাহলে আমি যদি এখানেই লিখি দাদা,
তো দাদাকে আমি যদি রূপান্তর করি দশমিকে, তাহলে কি হবে দেখেন, দাদার হচ্ছে কত 13, এবং এ হচ্ছে কত 11, ডি হচ্ছে কত 13, এ হচ্ছে 11। এই যে একটা সংখ্যা, এটা হেক্সাডেসিমালে কত, শুধু দাদা। বা চিন্তা করছেন, এইভাবে আমাদের কি করতে হবে, মানে বিবেচনা করতে হবে, শিখতে হবে। মানে এটা আমরা মুখস্থ করবো, এরপরে যখন রূপান্তর করব বা কিভাবে রূপান্তর করবো এটা তো আমরা নেক্সট ক্লাসে শিখবো ইনশাল্লাহ। তো আমরা দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল সংখ্যা এগুলো আমরা প্রত্যেকেই প্রতীক বা চিহ্ন, উদাহরণ এগুলো আমরা ভালো করে পড়বো। এরপর এখন দেখেন, আমরা এগুলোর সংজ্ঞা আমি আপনাদের দিয়ে দিব। ভিডিও শেষে আমাদের যাবে, ভিডিও রেকর্ড যাবে, এবং হচ্ছে আমি পিডিএফ দিয়ে দিব, এগুলা সংজ্ঞাগুলো আপনারা মুখস্থ করে নেবেন। আমাদের সংখ্যাগুলো ইম্পর্টেন্ট। যেমন আমাদের বাইনারি সংখ্যা পদ্ধতি কাকে বলে এখানে দেওয়া আছে, যে বাই শব্দের অর্থ হলো দুই। যে সংখ্যা পদ্ধতি 0 এবং 1 এই দুইটি প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। তো বাইনারি সংখ্যা পদ্ধতির একটা উদাহরণ দিচ্ছে, আমি এতক্ষণ যা বুঝিয়েছি, যে 1 0 1 0 2। আমরা জানি বাইনারি সংখ্যা পদ্ধতি 0 এবং 1 ছাড়া আর কোনো ভাষা বোঝে না, আর কোনো প্রতীক নেই বা চিহ্ন নেই। আর বাইনারি সংখ্যা যতগুলাই আমি সংখ্যা লিখি না কেন, আমাদের এই 0 এবং 1 দিয়ে লিখতে হবে। বাইনারি সংখ্যা পদ্ধতিতে যেহেতু 0 এবং 1 এই দুইটি প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয়, তাই এর বেস বা ভিত্তি হচ্ছে 2। তো এখানে এইটা পড়বেন যে ইংল্যান্ডের গণিতবিদ জর্জ বুল বাইনারি সংখ্যা পদ্ধতি আবিষ্কার করেছিলেন বা উদ্ভাবন করেন। বাইনারি সংখ্যা পদ্ধতির সবচেয়ে সরলতম সংখ্যা পদ্ধতি বাইনারি সংখ্যা পদ্ধতি 0 এবং 1। এই 0 এবং 1 এই দুটি মৌলিক চিহ্নকে কি বলা হয়, বিট বলা হয়। এগুলো আমরা বিট বা বিট কোনটা এটা আমরা অবশ্যই নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ শিখবো। যেমন আমাদের এখানে মজার একটা বিষয় হচ্ছে যে আমরা বৈদ্যুতিক সুইচ যেটাকে আমরা বলি, যে দেখেন এখানে আমরা যেটাকে অন বুঝি, আসলে অ্যাকচুয়ালি এটাকে অফ হয়ে যায়। আর আমরা যেটাকে অফ বলি, আসলে অ্যাকচুয়ালি সেটা অন হয়। যেমন বৈদ্যুতির উপস্থিতি এবং অনুপস্থিতি বুঝতে পারে। বৈদ্যুতির উপস্থিতিকে অন, আর হাই বা ট্রু কিংবা ইয়েস বলা হয় লজিক লেভেল 1 নির্দেশ করে। তেমন আমাদের বুঝতে হবে, 1 যদি হয় সেটা হচ্ছে কি অন বোঝাবে বা ট্রু বোঝাবে বা সত্য বোঝাবে, হাই বোঝাবে। আর বিদ্যুতের অনুপস্থিতিকে অফ বা লো, ফলস কিংবা নো বলা হয়, লজিক লেভেল 0 নির্দেশ করে। তার মানে যখন মান তার 0 হয় তখন আমাদের ফ্যান অফ হয়ে যায়, যখন তার মান 1 থাকে তখন আমাদের এই কম্পিউটার অন হয় বা ফোন অন হয়, অথবা আমাদের কি যে টর্চ লাইট ইউজ করি সেটা অন হয়। তো আমাদের এখানে বৈদ্যুতিক সংযোগকে 1 বুঝি, আর বৈদ্যুতিক সংযোগ আউটকে আমরা 0 বুঝি, সেটাকে অফ বুঝি। অক্টাল সংখ্যা পদ্ধতি কাকে বলে? অক্টাল হচ্ছে, অক্টা শব্দের অর্থ হলো 8। গ্রিক অক্টা শব্দের অর্থ হচ্ছে 8। যে সংখ্যা পদ্ধতিতে 8টি অথবা 0 1 2 3 4 5 6 7 প্রতীক বা 7টা প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলে। যেমন 120, তারপর হচ্ছে 8, 120। এই যে আমাদের বললাম যে অক্টাল সংখ্যা পদ্ধতি লেখার পরে আমাদের এখানে এই যে এখানে 8 দিতে হয়, কি কারণে? এটা হচ্ছে আমাদের অক্টাল সংখ্যা পদ্ধতি, এটা প্রকাশ করার জন্য। তো আমরা এটা শিখে আসছি যে অক্টাল সংখ্যা 0 থেকে 7 পর্যন্ত। এরপর ডেসিমাল সংখ্যা পদ্ধতি। ডেসি শব্দের অর্থ হলো 10। যে সংখ্যা পদ্ধতিতে 10টি মানে 0 থেকে 9 পর্যন্ত 10টি প্রতীক বা চিহ্ন থাকবে সেটা হচ্ছে ডেসিমাল সংখ্যা পদ্ধতি। এরপর হচ্ছে হেক্সা ডেসিমাল সংখ্যা পদ্ধতি, এটাও আমরা শিখছি। হেক্সা ডেসিমাল শব্দটির দুটি অংশ, একটি হলো হেক্সা অর্থাৎ 6, এবং অপরটি হচ্ছে ডেসিমাল। তার মানে কি আমাদের যে হেক্সা ডেসিমাল, হেক্সা ডেসিমালের দুইটা অংশ ভাগ হয়েছে, কিন্তু সেটা হচ্ছে কি, একটা বলছে হেক্সা আর একটা হচ্ছে কি ডেসিমাল। তো এই হেক্সা অর্থ হচ্ছে 6, আর ডেসিমাল, ডেসি শব্দ অর্থ হচ্ছে 10। এই হচ্ছে আমাদের 0 থেকে 9 পর্যন্ত হচ্ছে ডেসিমাল, এবং হেক্সা এই 6 কে প্রকাশ করার জন্য এ থেকে আমাদের কি করতে হয়, এ পর্যন্ত দিতে হয়। ঠিক আছে? তো এই থেকে এ পর্যন্ত এই সংখ্যাটাকে আমাদের কি হেক্সা 6 প্রকাশ করা হয়, আর এই ডেসিমাল হচ্ছে 10। তাহলে টোটাল হচ্ছে কত, 16টা। এই ক্ষেত্রে থেকে কিন্তু আমাদের হেক্সা ডেসিমাল সংখ্যা পদ্ধতি চলে আসে। তো সংখ্যা পদ্ধতির বেজ কাকে বলে এটা আমরা শিখবো। কোনো একটি সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত, এই যে সংখ্যা পদ্ধতির বেজ, সে পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক চিহ্ন সমূহের মোট সংখ্যা বা সমষ্টিকে সংখ্যা পদ্ধতির বেজ বলা হয় বা ভিত্তি বলা হয়। যা আমি বলছিলাম যে বাইনারির ভিত্তি হচ্ছে 2, কারণ হচ্ছে প্রতীক কয়টা, 2টা।
ডেসিমালের ভিত্তি হচ্ছে কত 10, কারণ হচ্ছে সংখ্যা হচ্ছে প্রতীক বা ছিল 10টা। হেক্সাডেসিমালের হচ্ছে 16, তার 16টা প্রতীক বা চিহ্ন ছিল। এবং অক্টালের ছিল কয়টা 8টা, এই কারণে তার বেস বা ভিত্তি হচ্ছে 8। তো আমরা এইভাবে সংখ্যা পদ্ধতির বেস গুলাও শিখবো, বেস কাকে বলে বা ভিত্তি কাকে বলে এবং কোন সংখ্যা পদ্ধতির বেস কত, এগুলাও আমরা শিখে নিব। যে বাইনারির 0 1 0 1 0 কে এইভাবে বেস দিয়ে লিখতে হয়, অক্টালকে এই 8 দিয়ে বেস দিয়ে লিখতে হয়, ডেসিমালকে 10 দিয়ে বেস দিয়ে লিখতে হয়, হেক্সাডেসিমালকে এই 16 বেস দিয়ে লিখতে হয়। তো আশা করি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন। এরপরেও যদি কোনো পড়তে যায় সমস্যা হয়, সেটা অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আমাদের, সেই গ্রুপে জানাবা। এবং আমাদের এখানে যতগুলা সংখ্যা পদ্ধতি আছে, সংখ্যা পদ্ধতি কাকে বলে, অঙ্ক কাকে বলে, এরপরে হচ্ছে সংখ্যা পদ্ধতি অবস্থার উপর ভিত্তি করে কত প্রকার, একটা পজিশনাল এবং নন পজিশনাল, এবং পজিশনাল সংখ্যা পদ্ধতি আবার 4 প্রকার, বাইনারি, অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। এগুলা কাকে বলে সংজ্ঞা শিখতে হবে, এবং বেস শিখতে হবে, ভিত্তি শিখতে হবে, এবং অঙ্কগুলা শিখতে হবে। তো এগুলা শেখার পরে এগুলা বাসায় লিখে অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে দিবেন, অথবা আমাদের যে স্কুলের গ্রুপ আছে এই গ্রুপে পাবলিশ করবেন। আশা করি আপনাদের হোমওয়ার্কও পেয়ে গেছেন। তো আমাদের নেক্সট ক্লাস হবে আগামী শুক্রবার। আগামী শুক্রবারে সকলে অ্যাটেন্ড থাকার জন্য চেষ্টা করবেন, এবং হচ্ছে সকলেই ফুলফিল ভাবে আপনার বাসার কাজগুলো জমা দেওয়ার চেষ্টা করবেন। বাসার কাজ 100% জমা দিতে হবে। এবং আমি আশা করি যে আমাদের এখান থেকে পরীক্ষার আগ পর্যন্ত যদি আমরা তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায় ভালো করে কমপ্লিট করতে পারি, অবশ্যই আপনারা এই আইসিটির উপরে আপনারা দক্ষ হয়ে যাবেন। দ্বিতীয়ত হচ্ছে আইসিটি আমাদের কিন্তু একটা হার্ড একটা সাবজেক্ট, ভালো ভালো স্টুডেন্ট কিন্তু আইসিটিতে ফেল করে। সেক্ষেত্রে যদি আমরা মনোযোগ দিয়ে শিখি তাহলে অবশ্যই আমাদের পাশ করা পসিবল এবং ভালো রেজাল্ট করা পসিবল, যদি তৃতীয় চতুর্থ অধ্যায় ভালো করে পড়ি। তো আজকের ক্লাস এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।